জীবনে প্রথমবার কন্টেন্ট ক্রিয়েট করার জন্য দেশের বাইরে যাচ্ছি। এটা আমার ফার্স্ট সোলো ইন্টারন্যাশনাল ট্রিপ বলা যায়। এর আগে তো দেশের বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে, বাট দেশের বাইরে এটাই প্রথম, তাও আবার একা। প্রথমে এয়ারপোর্টে যাই, সেখানে মোটামুটি টাইমলি পৌঁছাই। পৌঁছানোর পরে একটু ঘোরাফেরা করতে থাকি। শুক্রবার ছিল, জুমার দিন, সেখানে মসজিদ ছিল। বাই দ্য ওয়ে, মসজিদে নামাজ কালাম পড়ে একটু আশপাশটা ঘুরতে থাকি। ভেতরটা দেখে আমার কাছে খুব ভালো লাগে, অনেক গুছানো আর পরিপাটি লাগে। আমি জানি না আসলে ইন্টারনাল ব্যাপারগুলো এখানে কিরকম। অনেক প্রবাসী ভাইদেরকে দেখছিলাম যারা কিনা দেশের বাইরে যাচ্ছে, তাদেরকে দেখে আসলে নিজের কাছেও খারাপ লাগছিল। মোটামুটি লম্বা সময় ইমিগ্রেশন প্রসেসের পরে আমরা চলে যাই ফ্লাইটের কাছে। সেখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হয়। এয়ারপোর্টের ওয়েটিং রুম থেকে সোজা নিচে বাস চলে আসে তাদের, এবং বাসে করে এয়ারপোর্ট পর্যন্ত আমরা চলে যাই। ঢাকায় তখন কড়া রোদ। আমি চিন্তা করতেছিলাম যে আসলে কাঠমান্ডুতে গিয়ে আমরা কিরকম ওয়েদার পাবো। শুনেছি সেদিকে নাকি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের ঢাকায় এখনো কড়া রোদ। জানি না ওখানে গিয়ে আমি কি পাবো। সিঁড়ি আর টানেল বেয়ে প্লেনের ভিতরে চলে গেলাম। আমরা যাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্সে। এয়ারলাইন্স সম্বন্ধে একটু পরে বলি, তার আগে একটু ভিতরে ঢুকি। কপাল ভালো ছিল যে একটা উইন্ডো সিট পেয়েছিলাম। উইন্ডো সিট সচরাচর আমি পাই না, বিশেষ করে ফ্লাইটে উঠলে উইন্ডো সিটটা কেন জানি আমার কপালে থাকে না। সো ওভারঅল উইন্ডো সিট পেয়ে মন ভালো হয়ে গিয়েছিল, বেশ চিল মুডে টাইম কাটাচ্ছিলাম। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে সার্ভিস বা যে প্লেন, এসি চলতেছিল, বাট চলতেছিল বললে ভুল হবে, কোনো প্রকার বাতাস বা কোনো কিছুই পাচ্ছিলাম না। সামনে যে মনিটর জাস্ট ডিসপ্লে করা ছিল, মনিটরে কোনো কিছুই চলে না। আর প্রচন্ড গরমে আমাদেরকে বালিশের কুশন দিয়ে হচ্ছে নিজে থেকে বাতাস করতে হচ্ছিল। এসি কি আসলে চলতেছিল নাকি চলতেছিল না আমরা নিজেরা বুঝতে পারছিলাম না। যাই হোক, প্লেন ছেড়ে দেয় ঘন্টাখানেক ডিলে করার পরে, এবং আস্তে আস্তে বুঝতে পারলাম আমি আমার দেশ ছেড়ে যাচ্ছি। নিচ থেকে ঢাকা শহরের অনেক সুন্দর একটা ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম, এবং আস্তে আস্তে হাজার খানেক ফিট উপরে। মাঝখানে তারা আমাদেরকে প্লেনে নাস্তা দিল, বরাবরের মতো স্যান্ডউইচ এবং ছোট্ট একটা কেকের মতো কি যেন কি দিল, আর একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা পানি। স্যান্ডউইচ টেস্ট খুব একটা ভালো লাগেনি। যে কেকের মতো দিয়েছিল, কেকটা মোটামুটি ভালো ছিল, বাট যেহেতু আমি মিষ্টি খেতে পারি না, পুরোটা খেতে পারিনি। আকাশে সুন্দর সাদা সাদা মেঘ দেখে মনে হচ্ছিল তুলার মতো কিছু একটা ভাসতেছে, এন্ড এগুলো দেখে আমার বেশি ভালো লাগতেছিল। মোমেন্টটা ছিল ঠিক সন্ধ্যার আগে আগে, এবং সন্ধ্যার হালকা হালকা সূর্যের আলো প্লাস হচ্ছে সাদা সাদা মেঘ দেখে এতটা ভালো লাগতেছিল আসলে বলে বোঝানোর মতো না। নেপালের কাছাকাছি আসার পর দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, নিচটা প্রায় নীল এবং মেঘগুলো আরো বেশি সাদা। প্রায় সন্ধ্যা তখন 7টা সাড়ে 7টা। আমাদের ফ্লাইট থেকে দেখলাম যে নেপালের শহরের আলো দেখা যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, এবং উপর থেকে নেপালের বেশ সুন্দর একটা নাইট ভিউ আমি পাচ্ছিলাম। যেহেতু জানলার পাশে বসেছি, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট বলাই যায়। এবং ফাইনালি প্রচন্ড স্পিডে আমাদের প্লেন নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে ল্যান্ড করে। প্লেন থেকে নামার পর হালকা হালকা শীত অনুভব করলাম। আমরা যখন নেমেছি তখনকার ওয়েদার ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বাংলাদেশের ওয়েদারের সাথে খুব একটা ডিফারেন্স সেখানে ছিল না। এখানেও বাস আসে, বাসে করে আমরা এয়ারপোর্ট পর্যন্ত যাই, এবং তারপরে শুরু হয় ছোট্ট একটা ইমিগ্রেশনের পর্ব। তবে নেপালের এই ইমিগ্রেশন সেকশনটা আমার কাছে বেশ গুছানো লেগেছে। বেশ অল্প সময়ের মধ্যে আমাদের ইমিগ্রেশনটা হয়ে যায়, এবং যাত্রীও বেশি ছিল না, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি করে বের হতে পেরেছিলাম। নেপালে আসতে কোনো প্রকার ভিসা লাগে না, তবে একটা ভিসা ফর্ম আছে বা অন অ্যারাইভাল ভিসা আছে, যেটা আপনি দেশে থেকেই ফর্মটা ফিল আপ করে এখানে আসতে পারেন। আপনি যদি দেশে থেকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে এখানে আসেন বা নিয়ে আসেন, তাহলে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। লাকিলি আমার এজেন্সি ঘুরিং ফিরিং আমাকে সবকিছু করে দিয়েছিল, সো আমাকে এখানে কোনো কিছুই হ্যাসেল পোহাতে হয়নি। আমি জাস্ট তাদের ইমিগ্রেশনের চেক আউট করে আমি চলে যাই। কিন্তু যারা ভিসা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেনি, তাদেরকে অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে তারপরে আসতে হয়েছে। ভিতরে ঢুকতে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুব একটা বড় না, কিন্তু বেশ গুছানো আর সুন্দর পরিপাটি। আমার কাছে পার্সোনালি এটা ভালো লেগেছে। এখন রাত 8টা বাজে। আমরা হচ্ছে নেপাল এয়ারপোর্ট থেকে জাস্ট বেরোচ্ছি। বেশ সাজানো গুছানো একটা জায়গা, এদিকে লম্বা একটা টানেলের মতো একটা স্পেস, এন্ড এটা দিয়ে বেরোচ্ছি। আর এখানে ওয়েট করছিল এজেন্সির লোকজন। আমার ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সবকিছু করে দিয়েছিল ঘুরিং ফিরিং। সো তাদেরই লোকজন এসে আমাকে এখানে এয়ারপোর্টে রিসিভ করে। অ্যাকচুয়ালি দেশে বাইরে যাওয়ার যে হ্যাসেল, ভিসা থেকে শুরু করে হোটেল বুকিং বা হচ্ছে ট্রাভেলের যে হ্যাসেল, সেটা আমি নিতে চাচ্ছিলাম না। সো এর জন্য আমি একটা রিলায়েবল, একটা ট্রাস্টেড এজেন্সি খুঁজতেছিলাম। সো ফাইনালি আমি পেয়ে যাই ঘুরিং ফিরিং নামের এই এজেন্সি। ওনারা আমার আগের পরিচিত ছিলেন, যার কারণে আমি ওনাদেরকে ট্রাস্ট করি। আর ওয়েলকামিং এর সময় আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল নেপালের এই ঢাকা টুপিটা। এবং তারপর এয়ারপোর্ট থেকে সোজা আমরা চলে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেল ঠিক করা হয়েছিল থামেলে, সো এখান থেকে খুব একটা বেশি দূরে ছিল না। আমি এই কাঠমান্ডু নাইট ভিউটা দেখতে দেখতে চলে যাই। তবে আমার মনে হচ্ছিল আমি যদি দিনের বেলা আসতাম, তাহলে এই রাস্তার সিনগুলো হয়তো বেশি ভালোভাবে দেখতে পারতাম। আমি যে হোটেলে এসেছিলাম, এটার নাম ছিল হোটেল লেমন ট্রি। যেহেতু আমার বাজেট খুব একটা বেশি ছিল না, এবং আমার কাস্টমাইজ বাজেটে তারা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, সো প্রথমে আমি খুব একটা হাই ফান্ডার হোটেল নেইনি। এখন যে হোটেলটা নিয়েছি, অর্থাৎ হোটেল লেমন ট্রি, এটা খুব একটা খারাপ না এবং খুব একটা বেশ ভালো না, কিন্তু বেশ গুছানো
এবং পরিপাটি একটা হোটেল, আর সিঙ্গেল মানুষ হিসেবে আমার কাছে থাকার জন্য বেশ পারফেক্ট একটা জায়গা ছিল। রুমের স্পেসটা যদি একটা দেখাই, একটা মাস্টার বেড, সাথে প্রয়োজনীয় জিনিসপত্র, টেলিভিশন ছিল, আর রুমটা ছিল সম্পূর্ণ এসি, সাথেই লাগানো ওয়াশরুমটাও বেশ সুন্দর। নেপালে তখন খুব একটা ঠান্ডা পড়ছিল না, সো এন্ড অফ দ্য ডে আমার এসি লাগছিল। সারাদিনের জার্নি শেষ করে এসে চেক ইন করার পর রুমে এসে জাস্ট শুয়ে পড়ি। কিন্তু পরে আমাদের লোকাল গাইড বলল থামেল শহরে রাতের ভিউটা একটু এনজয় করে আসতে। যেহেতু ঘুরতে এসেছি তাই কোনো রকম সময় নষ্ট না করে বের হয়ে পড়ি। পেটে ক্ষুধা, কিন্তু তারপরও নতুন শহরে আসার যে এক্সাইটমেন্ট, এটাতে ক্ষুধাটা খুব একটা বেশি ফিল হচ্ছিল না। আমরা 2 ঘন্টার মতো থামেলে হাঁটলাম। এত পরিমাণ মানুষ এখানে, বিশেষ করে দেশের বাইরের মানুষ, এত ডাইভার্সিটি, আপনি কখনো এখানে এনার্জি লস করবেন না এবং মনে হবে যে প্রতিটা মোমেন্টে নিজের কাছে আরো বেশি এনার্জি পাচ্ছেন। নেপালে তখন একটা ফেস্টিভ্যাল চলে, এটাকে তারা বলছিল ইন্দ্রযাত্রা। আমি মূলত এই ফেস্টিভ্যালটাতে পার্টিসিপেট করার জন্য এসেছি। রাস্তার মোড়ে মোড়ে তখন ফেস্টিভ্যালের আমেজ, সুন্দর করে খাবার তারা সাজিয়ে এরকম করে ডেকোরেট করে রেখেছে। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম যে পিচ্ছি একটা বাচ্চা রুটি শেখতেছিল। আমি কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় রুটি শেখা দেখতেছিলাম। থামেল শহরটা আমার কাছে বেশ পরিচ্ছন্ন লেগেছে এবং নাইট ভিউটা চমৎকার। বেশিরভাগ হোটেলের উপরেই বার, যেগুলোর মধ্যে পার্টি চলছিল, অনেক জোরে জোরে গান বাজছিল। দোকানগুলো তখন বন্ধ করে দিবে এরকম একটা অবস্থা। আমি কোনো রকম একটু টাইম ম্যানেজ করে দোকানগুলো থেকে একটু ঘুরে আসলাম। এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আসলে বলার মতো না। সেদিন আমার কাছে সবচেয়ে বেশি অবাক করা যে ব্যাপারটা লেগেছে সেটা হলো সেখানকার মদ বিক্রি। এত ওপেনলি তারা মদ বিক্রি করে এবং সেটা এলাও, এটা আসলে আমি আগে জানতাম না এবং চিন্তা করতে পারিনি। আমার মতে থামেল শহরে পাওয়া যায় না সুভিনিয়ার হিসেবে এমন খুব কম জিনিসে হয়তো আছে। মাঝখানে রাস্তায় একটা ঘন্টা পাই, একটু মজা করে ঘন্টাটা বাজিয়ে দিয়ে আসি। তবে দোকানগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি মনে হচ্ছিল ট্যুর বা এই রিলেটেড প্রোডাক্ট সবচেয়ে বেশি তারা সেল করে থাকে। বিশেষ করে যারা ট্রেকিং এ বেশি যায় তাদের প্রোডাক্ট এখানে সবচেয়ে বেশি ছিল। নিজের শপিং এর জন্য 2-1টা ড্রেস দেখছিলাম। মাঝখানে একটা অ্যান্টিক শপ পাই। এই শপের আইটেম গুলো এতটাই এস্থেটিক ছিল, চোখ ফেরানোর মতো অবস্থা ছিল না। আমি ঘুরে ঘুরে বেশ লম্বা সময় কাটাই শুধু এই এক দোকানের ভেতরেই। রাতে তখন আমি নেপালের প্রথমবারের মতো রিক্সা দেখতে পাই। রিক্সাগুলো আসলে অনেকটা আমাদের দেশি রিক্সার মতোই, তবে একটু উঁচা এবং একটু বড়। ফেরার পথে দেখলাম তাদের ফেস্টিভ্যালের বড় একটা অংশ শুরু হয়ে গেছে। রাতে অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা হালাল এবং কম বাজেটের মধ্যে রেস্টুরেন্ট পাই। তো সেখানে খুব একটা আইটেমও সেদিন রাতে ছিল না। আমরা কোনো রকম বাটার নান এবং সিমের বিচি অর্ডার করি এবং সেগুলো খেয়ে রাত পার করে দিই। তারা সালাদ দিয়েছিল, কিন্তু সালাদ হিসেবে দিয়েছিল 2 টুকরা মূলা। এই ব্যাপারটা আমার কাছে বেশ ফানি লেগেছিল। খাবার খেয়ে হোটেল থেকে ফিরছিলাম, তখন দেখলাম যে তাদের ফেস্টিভ্যালের একটা এন্ডিং পার্ট চলছে এবং সেখানে তারা সবাই চিরা এবং অন্যান্য খাবারগুলোকে একসাথে করে সেগুলো খাচ্ছিল এবং আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম দেখে আমাকেও তারা ইনভাইট করলো সেখানে পার্টিসিপেট করতে এবং আমিও তখন একটু টেস্ট করার জন্য খেয়ে দেখি। এখানে মূলত শুকনো খাবার ছিল, চিরা, বুট, এই আইটেমস গুলো। এবং এরপরে সেই চিরা চাবাতে চাবাতে হোটেলে আসি এবং হোটেলে এসে কোনো রকম ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিই এবং এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় আমার নেপাল ট্রিপের প্রথম দিন।